শীতের সকাল, ঠান্ডা হাওয়া বইছে। অন্য দিনের তুলনায় আজ ঠান্ডার পরিমাণ বেশি। আজ শিকদার বাড়ির লোকজন যাবে শেখ বাড়িতে। ছোট্ট পরিসরে বৌভাতের আয়োজন। কেবল নিকটা আত্মীয় ছাড়া কাউকে দাওয়াত করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে সারাহ। আশেপাশে কাউকে দেখতে পারছে না যে তাকে নামতে সাহায্য করবে। দরজার দিকে উকিঝুঁকি দিয়ে দেখছে বসার ঘর, ডাইনিং থেকে মানুষজনের কণ্ঠস্বর ভেসে আসছে। তবুও ডাক দেওয়ার সাহস হচ্ছে না। অন্যদিন হলে এতক্ষণে বাড়ির মাথায় তুলতো সে। তবে এখন এটা আর তার ফুপু বাড়ি নেই, এটা হয়ে গেছে শ্বশুর বাড়ি। তাই তো এত সংকোচ, লজ্জা। হন্তদন্ত পায়ে মাশরাফি ঘরে প্রবেশ করে। সে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাড়িতে লোকজন কম, তাই সেও হাত লাগায় অন্যদের সাথে, সবকিছু তদারকি করে। কাল অনেক ধকল যাওয়ার সকাল সকাল আর সারাহকে ডাকেনি। মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় রেখে সে বেরিয়ে গেছিল। কখন উঠেছিস? অনেকক্ষণ। উঠে সেই থেকে বসে আছি, কাউকে দেখছিলাম না, তাই ফ্রেশও হতে পারছিলাম না। সরি। আসলে বাবা, চাচা তো বয়স্ক মানুষ, তারা কত দূর কি দেখবে, তাই গিয়েছিলাম বাইরে। আচ্ছা, সমস্যা নেই। এবার আমাকে একটু নামিয়ে ওয়াশরুমে দিয়ে আসেন। মাশরাফি সারাহকে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। আপনি বাইরে গিয়ে দাঁড়ান, হয়ে গেলে আপনাকে ডাক দেব। মাশরাফি সারাহর কথা মতো বাইরে গিয়ে দাঁড়ায়। তার তো ভাবতেই অবাক লাগে সে বিবাহিত। তার বিয়ের একদিন পার হয়ে গেছে। মনে পড়ে যায় গতকাল রাতের কথা। ফ্ল্যাশব্যাক। তারা শেখ বাড়িতে এসে পৌঁছায় রাত 8টায়। বাইরে তখন হাড় কাঁপানো শীত। বাড়িতে নেই কোনো আলোকসজ্জা, না আছে হই হুল্লোড়। মনিরা বেগম ভেতরে গিয়ে কিছু সময় পর ফিরে আসে হাতে বরণ ডালা। যদিও বরণের রীতি মুসলিম বিয়ের অংশ নয়, তবে এই রীতি বাংলার সাথে এমনভাবে মিশে গিয়েছে যে এটাকে বিবাহের একটি অংশ মনে করা হয়। মনিরা বেগম বরণ করে নতুন বউ ঘরে তুলেন। মাশরাফি কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করে। সেই মুহূর্তে সারাহর চেহারা লাল আভা ফুটে ওঠে। আগে মাশরাফির ঘর দোতলায় থাকলেও এখন নিচতলায়। সারাহ ওঠানামা করতে পারবে না, তাই নিচে দেওয়া হয়েছে, যাতে সে বাসায় না থাকলেও যেন সারাহ ঘরের মধ্যেই ঘোরাঘুরি করতে পারে। সারাহকে এনে খাটের মাঝখানে বসিয়ে দেয়। তাকে রেখে বাইরে চলে যায় মাশরাফি। কিছু সময় পর ঘরে আসে মনিরা বেগম ও মাশরাফির ফুফাতো বোন। তাকে পোশাক পাল্টাতে সাহায্য করে। ভারী পোশাকটা পাল্টে তাকে একটা পাতলা সুতির 3 পিস পরিয়ে দেওয়া হয়। একে একে শরীরের সকল গয়না খুলে মনিরা বেগমের হাতে দেয়। মনিরা সব গয়নাগুলো একত্রিত করে গয়নার বাক্সে রেখে সাথে করে নিয়ে যায়। কেননা বাড়িতে মানুষজন আছে, হারিয়ে গেলে তখন খুঁজে পাওয়া মুশকিল। আপন মানুষজন সব কাউকে দোষারোপ করতে পারবে না। সবাই চলে গেলে যার জিনিস তার হাতে বুঝিয়ে দেবে। তাকে বিশ্রাম নিতে দিয়ে বেরিয়ে যায় তারা। যাওয়ার আগে বলে যায়, এখন একটু বিশ্রাম নে, আমি খাবার পাঠিয়ে দেব, বাহানা না করে খেয়ে নিবি। একদম না খেয়ে ঘুমিয়ে পড়বি না। সারাহ বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়ে। মনিরা বেগম বেরিয়ে যান। সারাহ নিজেকে গুছিয়ে নিয়ে পাশে রাখা কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। বেশ কিছু সময় পর মাশরাফি ঘরে আসে। এসে বিছানার দিকে তাকিয়ে দেখতে পায় সারাহ কম্বল মুড়ে দিয়ে উল্টো ঘুরে শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ায়, ঝুঁকে বোঝার চেষ্টা করে জেগে আছে কিনা। মুখের সামনে হাত নেড়ে চেড়ে যখন কোনো সাড়া পায় না, তখন বুঝে নেয় সে ঘুমিয়ে পড়েছে। সে আর তাকে বিরক্ত করে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে ডাইনিংয়ে চলে যায়। খাওয়া দাওয়া শেষে সকলের সাথে টুকিটাকি আলাপ সেরে 1 প্লেট খাবার সাজিয়ে নিয়ে ঘরে আসে। খাবারের প্লেটটা টেবিলের ওপর রেখে সারাহর দিকে এগিয়ে যায়। বাহুতে হালকা ঝাঁকি দিয়ে ডাকে। বেশ কয়েকবার ডাকতেই চোখ মেলে তাকায়, চোখ ভর্তি ক্লান্তি। মাশরাফির বেশ মায়া হয়, তবে তা আমলে নেয় না। কেননা প্রতিবেলায় নিয়ম করে ওষুধ খাওয়াটা এখন তার জন্য বেশি জরুরি। আর ওষুধ খেতে হলে অবশ্যই খাবার খেতে হবে। সারাহ কিছু সময় মোড়ামুড়ি করে এরপর মাশরাফির জোরপূর্বক তাকে উঠিয়ে বসায়।
খেয়ে নে, ওষুধ আছে তো রাতে। খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না, ওষুধ খেতে হবে তো। একদিন না খেলে কিছু হবে না। সেই তো মাসের পর মাস খেয়ে যাচ্ছি, কিছুই তো হয় না, সেই বিছানায় পড়ে আছি। এভাবে বলে না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আড়ালে একটি দীর্ঘশ্বাস ছাড়ে। অনেক ঠান্ডা, হাত ভেজাতে ইচ্ছে করছে না। মাশরাফি সারাহর মুখের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে উঠে যায়। সারাহ ভাবে হয়তো রাগ করেছে তার ওপর। সে কিছু বলতে যাবে, তখন দেখা যায় মাশরাফি পুনরায় এসে বসেছে। প্লেটটা হাতে তুলে নেয়। আমি আসলে আর একটাও শব্দ না। খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাবি। তিরিং বিরিং করলে গেটের বাইরে রেখে আসবো। এই শীতের মধ্যে সারাহ একটু ভরকে যায়। সে তো ভেবেছিল রাগ করে খাবার প্লেট রেখে আসবে। তার ভাবনার মাঝেই ভাত মেখে মুখের সামনে ধরে। সারাহ একটু লজ্জা পেল যেন। সামনের মানুষটা এখন আর তার ফুফাতো ভাই নয়, এখন তার স্বামী। এমন বোকার মতো তাকে আসিস কেন? লজ্জা যত পাওয়ার খাওয়ার পরে পাস। সারা রাত বসে বসে লজ্জা পেলেও কেউ বাধা দিতে আসবে না। কথা শেষ করে হাতে থাকা খাবার তার মুখে পুরে দেয়। সারাহ চুপচাপ খেয়ে নেয়। আপনি খেয়েছেন? খেয়েছি। নিজের কাজ অব্যাহত রেখে জবাব দেয়। সারাহর খাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে প্লেট রেখে এসে ওয়াশরুমে চলে যায় সে। নিজের কাজ শেষে বেরিয়ে এসে সারাহকে জিজ্ঞেস করে, যাবি ওয়াশরুমে? সারাহ না সূচক মাথা নাড়ে। যেও ঠান্ডা, এতে সে দ্বিতীয়বার আর হাত পা ভেজানোর মতো সাহস করবে না, বুঝিস কিন্তু। সারাহ তার কথায় কোনো জবাব না দিয়ে বিছানায় একপাশে শুয়ে পড়ে। মাশরাফিও টুকটাক কাজ সেরে লাইট অফ করে বিছানায় শুতে যায়। আপনি এখানে শুবেন তো আর কোথায় যাব? না মানে এক বিছানায় কি? তোর যদি সমস্যা হয় তোর যেখানে ইচ্ছা যেতে পারিস, যেমন রান্নাঘর, ডাইনিং, বসার ঘর, যে কোনো একটা জায়গা বেছে নিতে পারিস। আমি রেখে আসবো সেখানে। আমি কি তাই বলছি যে একটু অস্বস্তি হবে, এই আর কি। সমস্যা নেই, আপনি শুয়ে পড়েন। মাশরাফি তার দিকে এক পলক তাকিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। অন্যদিকে সারাহ বসে বসে নখ খুঁটছে। বসে আছিস কেন? ঘুমাবি না? না, ঘুমাবো তো। আপনি ঘুমিয়ে পড়েন, আমি পরে ঘুমাবো। মাশরাফি সারাহর দিকে কিছু পল চেয়ে থেকে উঠে বসে সারাহর কাছাকাছি এগিয়ে যায়। তাকা আমার দিকে। হো নিচে নজর রেখে বলে, তাকাতে বলছি। ধমকের সুরে বলে। সারাহ ধমক খেয়ে তড়িৎ গতিতে মাথা তুলে তাকায়। মাশরাফি অবশিষ্ট দূরত্বটুকু গুছিয়ে এগিয়ে আসে সারাহর দিকে। সারাহ একটু অস্বস্তি হয়, তবে নড়ার সাহস দেখায় না। মাশরাফি তার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমরা এখন কি? হো তোর আর আমার সম্পর্কটা এখন কি? সারাহ জবাব দেয় না। বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। সারাহ একটু সময় নিয়ে ভেঙে ভেঙে বলে, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানিস? একজন স্বামী একজন স্ত্রীর পোশাক স্বরূপ, তেমনি স্ত্রী ও স্বামীর পোশাক স্বরূপ। এই সম্পর্কটার মাঝে কোনো দূরত্ব, কোনো গোপনীয়তা, কোনো ব্যক্তিগত বলতে কিছু থাকে না। যা আমার তা তোমার, আর যা তোমার তা আমার। দুজন দুজনের কাছে খোলা বইয়ের মতো। তোকে এখন এগুলো বলার কারণ কি? কারণ আমি চাই তুই আমার সাথে সহজ হ। সময় লাগবে স্বাভাবিক, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? কোনো জোর জবরদস্তি নেই। সময় নিয়ে সহজ হ। যত দ্রুত পারবি তত বেশি ভালো থাকবি। সামান্য পাশে শোয়াতে তুই উঠে বসে আছিস যে আমি ঘুমাবো, তারপর তুই ঘুমাবি। সারাহ একটু ভরকে যায়। সে কিভাবে বুঝলো? তোকে বলছিলাম না একদিন তোর আগাগোড়া হাড়ে হাড়ে চিনি। শোন, এসব অস্বস্তি রেখে শুয়ে পড়। না হলে কি? আই মেক ইউ মাই পিল্লু। সারাহ দরাম করে উল্টো ঘুরে শুয়ে পড়ে। মাশরাফিও হালকা হেসে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। বর্তমান ঘুমিয়ে পড়েছিস নাকি? হয়েছে, আসবো। আসুন। মাশরাফি ভিতরে ঢুকে বাকি কাজে তাকে সাহায্য করে এবং বাইরে নিয়ে আসে।
অন্যদিকে শিকদার বাড়িতে তোড়জোড় চলছে ছোট্ট মেয়ের বাড়ি যাওয়ার। রাত করে বসে বসে ডালা সাজিয়েছে বাড়ির মেয়ে বউরা। এগুলো উপহার হিসেবে নেওয়া হবে ওই বাড়িতে। সিরাত নিজের ঘরে বসে আছে চুপচাপ, মাথায় ঘুরছে নানান কথা। হন্তদন্ত পায়ে ঘরে ঢুকে রওনা। সকাল থেকে তার ফোনটা নিখোঁজ। অবশ্য খোঁজার চেষ্টাও করেনি তেমন, কিন্তু এখন প্রয়োজন। আমার ফোনটা দেখেছো? সিরাত তার বালিশের নিচ থেকে ফোনটা বের করে রনকের হাতে দেয়। আপনি কি ব্যস্ত? না, খুব একটা না। কোনো প্রয়োজন কিছু লাগবে? না লাগবে না, তবে আপনার ফোনটা একটু দিবেন। রনক সিরাতের হাতের ফোনটা ধরিয়ে দেয়। সিরাত একটু ঘাটাঘাটি করে কিছু একটা বের করে তার সামনে ধরে। রনক দেখে খুব মনোযোগ দিয়ে, এরপর তাকায় সিরাতের মুখের দিকে, যে আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করো আমাকে, নিজের থেকেও বেশি। রনক ফোনটা পাশে রেখে এক হাত সিরাতের কোমর জড়িয়ে বিছানায় গিয়ে বসে। নিজের অরুর উপরে বসায় সিরাতকে। কতটুকু জানতে চাও? শুরু থেকে সবটা যা যা লুকিয়েছিলেন সব। রনক বলা শুরু করে একদম শুরু থেকে। যেদিন রায়হান তাকে উল্টোপাল্টা বুঝিয়ে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল নাজনীন নাহার, তার প্রাক্তন স্ত্রী। তাদের মধ্যে হওয়া সকল কথাপক্ষণ সব বলে। আমাকে আগে বলেনি কেন? ভেবেছিলাম ওটা ওখানে শেষ হয়ে যাবে, কিন্তু এত দূর আসবে বুঝতে পারিনি। আমি চাইনি নতুন করে তুমি এসবে জড়িয়ে কষ্ট পাও, তাই তোমাকে জানাইনি। সে আপনার নাম্বার কোথায় পেয়েছে? হয়তো রায়হানের থেকে নিয়েছে। রায়হান ভাইয়া তো আপনার বন্ধু, তবে সে সব জেনে শুনে কেন নাম্বার দিবে? ও আমার বন্ধু হওয়ার আগেই নাজনীনের ভাই। মানে কেমন ভাই? আমাদের সম্পর্কের শুরু থেকে রায়হানের অবদান ছিল অনেক বেশি। পরিবারের কেউ যখন রাজি না, তখন ও নাজের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে। রায়হান আর নাজের সম্পর্কটা ভাই বোনের চেয়ে অনেক বেশি। নাজ ওকে নিজের বড় ভাইয়ের মতোই সম্মান করত, আর রায়হানও নিজের ছোট্ট বোনের মতো স্নেহ করে। ও সে তো সবটাই জানে, তবুও কেন ভাই হয়ে বোনের দুঃখ দেখতে পারেনি, তাই এইসব করেছে। আপনি কি নাহিলকে ওর মায়ের সাথে দেখা করাবেন? কখনো না। দেখার হলে আরও আগেই আসতে পারত, যখন আমার ছেলেটা মা খুঁজেছে। এখন যখন তাকে ভুলেছে, তখন আর নতুন করে মনে করাতে চাই না। একটা কথা রাখবেন আমার। বলো কি কথা? এমন কিছু বলো না যে আমার পক্ষ রাখা সম্ভব না। আপনি রায়হান ভাইয়ার সাথে মিশবেন না। মুখ ফুলিয়ে উল্টো ঘুরে বলে। রনক তার কথার ধরনে না হেসে পারল না। এখনো কি তারা ছোট আছে যে ঝগড়া বাঁধিয়ে কথা না বলে থাকবে? এটা কিভাবে হয় বলো? ও আমার প্রতিবেশী, আবার একই জায়গায় জব করি, 24 ঘন্টায় দেখা হয়। হ্যাঁ, কথা বলবেন। এখন তো নাম্বার দিয়েছে, এরপর বাড়ির ঠিকানা ধরিয়ে দিবে। যদি আপনার ঝামেলা আমার ঘর পর্যন্ত আসে, তবে আপনাকে সহ আপনার ঝামেলা দুটোকেই বাড়ির বাইরে রেখে আসবো। রনক এসবে বেশ মজাই পাচ্ছে। এগিয়ে গিয়ে সিরাতের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ধরে, মুখের কাছে মুখ এনে বলে, এসব ফাউল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এমন কিছুই হবে না। বাড়ি আসলেও তুমি আসো না। ঘর তোমার, বর তোমার, ছেলেও তোমার, বাকি সব তৃতীয় ব্যক্তি। বুঝছো? আসলে এক কাপ চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিও। কেমন? মানে কি? আপনি বাড়ি নিয়ে আসবেন? আমি কখন বললাম বাড়ি আনবো? বলছি যদি কখনো আসে। সে যাই হোক, আপনি এসব থেকে দূরে থাকবেন। আপনাকে বিশ্বাস নেই। যদি পুরনো প্রেম জেগে ওঠে, তখন দুধ মিশে যাবেন, আমি আটি হয়ে গড়াগড়ি খাবো। তা তো হবে না। মানুষের ভাবনা ঠিক কতদূর পর্যায়ে যেতে পারে। শোনো, এসব বাদ দাও। কিছু কথা বলবো, মন দিয়ে শুনবা। বলেন। আমি আগেও বলছি, এখনো বলছি, নাজনীন নাহার আমার অতীত, আর তুমি আমার বর্তমান। আমার জীবনে তুমি আর নাহিল ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। তোমার আগে হয়তো কেউ ছিল, কিন্তু তোমার পরে আর কেউ আসবে না। তার গ্যারান্টি কি? একজন গেছে, আমাকে নিয়ে আসছেন। এখন আমার কিছু হয়ে গেলে আবার যে বিয়ে করবেন না, তাকে বলতে পারে। তুমি দিন দিন টপিক্যাল বউদের মতো আচরণ করছো না? করছি তো। আমি বউয়ের মতো আচরণ করব না তো কি প্রেমিকার মতো আচরণ করব? আপনি আড়ালে আবডালে আগের
বউয়ের সাথে দেখা করতে পারেন। মাঝরাতে সে কেঁদে কেটে মেসেজ করে, সে বেলা কিছু না, আর আমি বললে টিপিক্যাল বউ হয়ে যায়। আজব, তোমাকে তো সব বললাম, এখন সেই কথা ধরে কথা থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছ বলে একদম উদ্ধার করে ফেলেছেন যেন। দেখা করতে যাওয়ার আগে বলছেন নাকি দেখা করে এসে বলছেন? ওই মেসেজগুলো না দেখলে তো কোনো কালেই জানতে পারতাম না। ভণ্ড কোথাকার, ওনার গাছটাও লাগে আবার তলটাও। অদ্ভুত তো, কি বলতেছো নিজের বুঝতে পারছো? এত বোঝাবুঝি দরকার নেই, আপনাকে যা বলছি তাই করেন। ফোনটা দেন। কি করবা? যাই করি দেন। রওনা ফোনটা সিরাতের হাতে ধরিয়ে দেয়। সিরাত ফোনটা নিয়ে কল লাগায় সেই নাম্বারে। তা দেখে রওনা এক প্রকার ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কেটে দেয়। পাগল হয়েছো তুমি? কল কেন দিচ্ছ? সমস্যা কমানোর বদলে আরও বাড়াতে চাইছো? তার কথা শেষ হতেই ফোনটা সশব্দে বেজে ওঠে। সিরাত তার দিকে চেয়ে বলে, রিসিভ করেন। হয় আপনি কথা বলবেন, না হলে আমাকে বলতে দেন। না, তুমি কথা বলবে না, আমি। তাহলে কি রোজ রোজ এইসব মেসেজ করবে? আমি কোনো মেসেজের রিপ্লাই করেছি নাকি সিন করেছি? কথার ফাঁকে কল কেটে গিয়ে পুনরায় নতুন উদ্দামে বেজে ওঠে। সিরাত ফোন নেওয়ার বাহানায় আসে আর রনব তার দুহাত চেপে ধরে রেখেছে। সিরাতের কোনো নড়চড় না দেখে রনব হাত আগলা করে। পরপর 3বার বেজে কেটে যাওয়ার পর পুনরায় আবারও যখন বেজে ওঠে, রনবের অন্যমনস্ক ভাবের সুযোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর। বিছানা ফেলে হাত থেকে ফোন কেড়ে নিয়ে রিসিভ করে। রনবও হাল ছেড়ে দেয়। সে শুয়ে পড়ে, বইয়ের কাণ্ড কারখানা দেখে যায়। হ্যালো রনব, কতবার কল দিচ্ছি, রিসিভ করছো না? হাই, আমি রনব, না মিসেস রনব বলছি। কলটা তখন আমি দিয়েছি। ও আচ্ছা। রনব আছে আশেপাশে, ওনাকে একটু দেওয়া যায়? আছে, কিন্তু দেওয়া যাবে না। কি বলবেন আমাকে বলেন, আমি বলে দেব। না কথাটা তাকেই বলতে হবে। তাহলে আর বলার দরকার নেই। যেটা বলতে কল দিয়েছিলাম, আপনি কখনো ওকে আর মেসেজ দিবেন না, আর না দেখা করার চেষ্টা করবেন। প্রথমবার তাই ভদ্রভাবেই বলছি। পরবর্তীতে এমন কিছু ঘটলে বয়সের খাতিরে যে ভদ্রতা দেখিয়েছি তা আর দেখাবো না। দেখুন, আমি শুধুমাত্র আমার ছেলের সাথে একবার দেখা করার জন্য তার সাথে যোগাযোগ করেছি। একবার দেখা করিয়ে দিতে বলেন, আমি আর কখনোই বিরক্ত করব না। আমার জানা মতে আপনার কোনো ছেলে আমাদের কাছে নেই। যে আছে সে আমার আর রনফের ছেলে। আর আমি আমার ছেলেকে বাইরের কোনো মানুষের সাথে হঠাৎ দেখা করতে দিব না। যতই নিজের ছেলে দাবি করেন, সত্যিটা পাল্টে যাবে না। সে আমার গর্ভজাত সন্তান। এটা শুনে ভালো লাগলো যে আমার সন্তানকে আপন করে নিয়েছেন। জন্ম দিলে মা হয়ে যায় না কেউ। মা হতে হলে যোগ্যতা লাগে। বাকিটা আর নাই বলি। কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? যতটুকু জানলে একটা সম্পূর্ণ অপরিচিত মানুষকে মন প্রাণ দিয়ে ঘেন্না করা যায়। কিছু জানো না তুমি। তোমাকে যতটুকু বুঝিয়েছে তুমি ঠিক ততটুকুই বুঝেছো। সে কেবল তার দিকটা ঠিক রেখে তোমাকে বলেছে। সবার কাছে আমাকে খারাপ বানিয়েছে। তার সম্পর্কে এসব জানতে আমি আগ্রহী না। কি হয়েছে আপনাদের মধ্যে, কেন হয়েছে কিছুই জানতে চাই না। শুধু এতটুকু জেনে রাখেন, ও শুধু আমার ছেলে, আর ওর মায়ের বাইরে ওর আর কোনো মায়ের দরকার নেই। রনফের কাছে দাও, আমি ওর সাথে কথা বলবো। আমি ওর কথা শুনতে চাই। তারও একই কথা। সে কখনই তার ছেলেকে আপনার সাথে দেখা করতে দিতে চায় না। ভালোভাবে বলেছিলাম একেবার দেখা করতে দিতে, একবার দেখে চলে যেতাম, কিন্তু যে ব্যবহার তোমরা আমাকে দিচ্ছ, এবার আমি আইনি পদক্ষেপ নেব। আমার ছেলেকে আমি নিয়ে আসব আমার কাছে। ফোন লাউডে দেওয়া থাকায় রনব সবটাই শুনতে পায়। লাস্ট কথাটা শুনে রনব উঠে কিছু বলতে যাবে, এমন সময় সিরাত তাকে থামিয়ে দিয়ে বলে, আইনের ব্যবহার তো তখনও করেছিলেন, পেরেছিলেন নিতে। কখন আইনের সাহায্য নিয়েছি? আমি কখনোই ছেলের বিষয় কোর্টে তুলিনি। তাহলে দিনের পর দিন কেন আমাকে বাচ্চা ছেলেটাকে নিয়ে কোর্টে গিয়ে বসে থাকতে হয়েছে? এমনই মা তুমি যে এক বেলার জন্য দেখা না দিয়ে বাচ্চার
কাস্টাডি নিতে চেয়েছিলে। রনপের কথা শুনে ওপাশ থেকে বলে উঠে, এসব কি বলছো তুমি? আমি কখনো এমন কিছু করিনি। তুমি কোর্ট অবধি নিয়ে গেছো ছেলেকে, এখন সব দোষ আমার কাঁধে দিয়ে দায়মুক্ত হতে চাইছো। আমার তরফ থেকে এমন কিছুই হয়নি। আমাকে কল করে জ্ঞান জ্ঞান না করে নিজের বাপ ভাইয়ের কাছে যাও, জিজ্ঞেস করো তাদেরকে কি করেছে। আর একটা কথা শুনে রাখো, আমি কোনোদিন আমার ছেলেকে তোমার সাথে দেখা করতে দেওয়া তো দূর, তোমার ছায়াও পড়তে দেব না। এবার যা খুশি করো হুশ। আর কোনো কথা না। আপনি আমার স্বামীকে আর কখনো কল দিবেন না, বিরক্ত করবেন না, আর আমার ছেলের আশেপাশে আসার চেষ্টাও করবেন না। নিজের সংসার নিয়ে সুখে থাকেন, আমাদেরও সুখে থাকতে দেন। অবাস থেকে কিছু বলার আগেই সিরাত মুখের ওপর কল কেটে দেয়। রনব কোমরে দুহাত ঠেকিয়ে উল্টো ঘুরে গুনগুন শ্বাস টানে। সিরাত ফোনটা বিছানার উপর রেখে নেমে আসে ধীর পায়ে, ধীরে ধীরে এগিয়ে যায় রনপের দিকে। পিছন থেকে হাত গলিয়ে দেয় রনপের দুই হাতের ভেতর থেকে টাই নেয় বুকের উপর। দূরত্ব ঘুষিয়ে শরীরের সাথে মিশে গিয়ে মাথা ঠেকায় পিঠে। আমি আপনাকে বিশ্বাস করি। তখন যা যা বলেছি রেগে বলে ফেলেছি, কখনো অবিশ্বাস করো না। সামনে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমার প্রতি বিশ্বাস রাখা কষ্টকর হয়ে যায়, তবুও আশা করব তুমি আমাকে বিশ্বাস করবে। এমন পরিস্থিতি কখনোই আসবে না। যদি আসেও আমি সবসময় আপনার পাশে থাকব। তখন হয়তো একা ছিলেন, এখন তো আমি আছি, একসাথে সব সমস্যা মোকাবেলা করব। রনব ঘুরে দাঁড়ায় সিরাতের মুখোমুখি হয়ে, চোখ দুটো অসম্ভব লাল। সিরাতের খারাপ লাগে, তার জন্যই হলো সব না। সে জোর জবরদস্তি করে কল দিত আর না এমন পরিস্থিতি তৈরি হতো। রনব নিশ্চয়ই সব কিছু সামলে নিত। কিছু একটা ভেবে বলে, একটু নিচু হন। কেন হন না নিচু? না হলে আমাকে উঁচু করেন। রনব আর কিছু বলে না, খানিকটা ঝুঁকে মুখোমুখি হয়। সিরাত তার দুগালে হাত রেখে প্রথম কপালে, এরপর দুই চোখ, নাক, সব শেষে ঠোঁটে এসে স্থির হয়। একটু সময় নিয়ে নতুন উদ্যমে ঠোঁট এগিয়ে নেয় পুরুষালী ঠোঁটের কাছে, আলতো করে শুয়ে রাখে। কিছুক্ষণ থেমে সে অবস্থা থেকেই বলে, কিছু হবে না, আপনার ছেলে আপনার কাছেই থাকবে। সিরাত সরে আসতে চাইলে অপর ঠোঁট জোড়া আগড়ে ধরে তা। বেশ কিছু সময় এক কার্যবহল রেখে ধীরে ধীরে আলাদা করে, চোখ দ্বারা আশ্বস্ত করে। গল্প সমাপ্তির প্রণয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।